আচ্ছা খেয়াল করো, উদ্ভিদের শরীরে যে তেল থাকে সেটাই আসলে উদ্ভিদের চর্বি। ট্রাইগ্লিসারাইড পড়ছো, ও সিও আর, এটা কি তেল বা চর্বির সাধারণ সংকেত না? স্যার উদ্ভিদের যে হচ্ছে মানে ফুল হয়, ফুলের যে হচ্ছে বিচিগুলা থাকে ওগুলা থেকে যে তেল হয়, এটা কি এই কারণেই হয়? হ্যাঁ, উদ্ভিদের মধ্যে কি হয়, এই যে গ্লিসারিন আর ফ্যাটি অ্যাসিড এগুলো যুক্ত হয়ে তেল উৎপন্ন হয়। গ্লিসারিন আর ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে কি এই তেল উৎপন্ন হয়। তাহলে উদ্ভিদের তেল বা চর্বি বলতে কি বোঝায়, এই যে গ্লিসারিনের ট্রাইস্টার যেটা, সেটাই তেল বা চর্বি না? এটা কি বুঝছো এখন? আমরা আমরা তেল যে খাই, বিভিন্ন প্রোটিন খাই, শর্করা খাই, তাহলে সেগুলো কি হয় আমাদের শরীরে ডাইজেস্ট হওয়ার পর তেলগুলো আবার পরস্পরের সাথে কি মানে গ্লিসারিন আর ওই যে কি অ্যাসিড এগুলো আবার যুক্ত হয়ে কি চর্বিতে পরিণত হয়। আমাদের শরীরে সাধারণত প্রাণীর শরীরে কি থাকে, চর্বি থাকে। ট্রাইস্টারেট চর্বিতে কি থাকে, ওটা স্যাচুরেটেড অ্যাসিড আর গ্লিসারিন মিলে কি গ্লিসারিনের যে ট্রাইস্টারটা তৈরি হয় সেটা চর্বি। আর আনস্যাচুরেটেড অ্যাসিড আর গ্লিসারিন মিলে বা অসম্পৃক্ত অ্যাসিড আর গ্লিসারিন মিলে যে গ্লিসারিনের ট্রাইস্টারেটটা তৈরি হয়, ট্রাইস্টারটা তৈরি হয়, সেটা হচ্ছে তেল। বুঝা গেছে কি? তাহলে স্যার উদ্ভিদের তেল উৎপন্ন হয়, চর্বি হয় না, না? উদ্ভিদে সাধারণত চর্বি হয় না, উদ্ভিদে হয় তেল, আর প্রাণীতে হয় চর্বি। পশুর চর্বিতে সাধারণত কি থাকে, স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড তো পড়ানো হয়েছিল না, সংকেত মনে আছে? স্টিয়ারিক অ্যাসিড ধরো কি, এমনিতে জৈব অ্যাসিড তো RCOH, আর একটা যদি C17 হয়, H35 হয়, COH হয়, তাহলে এটাই হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। বুঝছো কি? স্টিয়ারিক অ্যাসিড স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড, এই অংশটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? ভুলে গেছি। এই এখানে দেখো, এখানে তো 35টা আছে। তাহলে C17H35 এটা কি সাধারণ অ্যালকাইল গ্রুপ না? CN জি স্যার। H2N+1 না? তাহলে এটা হবে কি সম্পৃক্ত অ্যালকাইল গ্রুপ, সম্পৃক্ত অ্যালকাইল। আচ্ছা, অ্যালকাইল গ্রুপে যদি হাইড্রোজেন কমে যায় দুইটা, তাহলে স্যার অসম্পৃক্ত হবে। H2SN -1 -2 করে দিলে কি -1 হয়, তখন এটা কি হবে অসম্পৃক্ত অ্যালকাইল। যেমন ধরো কি C17 H33 COH, এটা কি হবে, এবার কি এটা অসম্পৃক্ত, তার মানে এখানে কার্বন কার্বন একটা পাই বন্ধন তৈরি হবে, দুইটা হাইড্রোজেন চলে গিয়ে। তাহলে এই অ্যাসিডটা যদি গ্লিসারিনের সাথে এস্টার তৈরি করে তখন সেটা হবে কি তেল, আর এটা এই অ্যাসিডটা যদি গ্লিসারিনের সাথে এস্টার তৈরি করে তখন সেটা হবে চর্বি। পার্থক্য কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে তেল আর চর্বির সাধারণ সংকেত একই, বাট ওই যে আরটা আছে, আর অংশটা যদি কি সম্পৃক্ত হয় তাহলে চর্বি, অসম্পৃক্ত হলে তেল। এখন এটা কি বোঝা গেছে তোমাদের? আচ্ছা, এগুলো তো জানো, এই বিক্রিয়াগুলোতে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা,
এখানে তো তোমরা হচ্ছে কি বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে ভালোভাবে জানো, গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে জানো। গ্রিন হাউস ইফেক্ট কি বলতো? গ্রিন হাউস প্রক্রিয়া আর গ্রিন হাউস প্রভাব পার্থক্য কি? গ্রিন হাউস প্রক্রিয়া আর প্রভাব, ফলাফল। গ্রিন হাউস ফলাফল বা প্রভাবটা কি, আর গ্রিন হাউস প্রক্রিয়াটা কি? কারো মনে আছে? কথা নাই। স্যার গ্রিন হাউস গ্যাস সমূহ বৃদ্ধির কারণে হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে গ্রিন হাউস প্রক্রিয়া, এটা হচ্ছে গ্রিন হাউস প্রক্রিয়া। এখন গ্রিন হাউস প্রভাবটা কি? স্যার এই গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণে পৃথিবীর যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে যে স্যার বরফের পানিগুলো গলে যাচ্ছে, তারপর নিম্নাঞ্চল ডুবে যাবে, এগুলো হচ্ছে প্রভাব। গুড, বোঝা গেছে। এগুলো তোমরা এমনিতে রিডিং পড়ে নেবা। জীবাশ্ম জ্বালানি আর জৈব জ্বালানির পার্থক্য কি? এই যে জীবাশ্ম জ্বালানি আর একটা নিচে আছে জৈব জ্বালানি, পার্থক্য কি? স্যার জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যাবে, আর জৈব জ্বালানি হচ্ছে শেষ হবে না। উদাহরণ কি জীবাশ্ম জ্বালানির? স্যার কয়লা, কয়লা, আর কি আছে? মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। মিথেন আর পেট্রোলিয়াম গুলো, পেট্রোলিয়াম গুলো না? আচ্ছা, জি স্যার। আর জৈব জ্বালানির উদাহরণ বলো। স্যার হচ্ছে কাঠ, গাছ। আচ্ছা, ইথানল হতে পারে এখন নতুন, তাই না? ওকে, আচ্ছা, তার মানে কি জৈব জ্বালানি উৎপাদন করা সম্ভব, কিন্তু জীবাশ্ম জ্বালানি আমরা উৎপাদন করতে পারবো না। পারবো কি? জীব ভস্মীভূত হয়ে পৃথিবী পৃষ্ঠের নিচে ভূগর্ভে দীর্ঘদিনে তাপমাত্রা ও চাপের প্রভাবে যে জ্বালানিগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাহলে ভস্মীভূত হওয়ার এই কাজটা প্রাকৃতিক, আমরা এটা করতে পারবো না। কিন্তু জৈব জ্বালানিগুলো আমরা কৃত্রিম ভাবে উৎপাদন করতে পারি। ইথানল, এখন আলু আবাদ করতে পারি, গম আবাদ করতে পারি, ভুট্টা আবাদ করতে পারি, আখ আবাদ করতে পারি, এবং ওই এখান থেকে আমরা কি যে গ্লুকোজ পাবো, শর্করা পাবো, সেই শর্করার কি ফার্মেন্টেশন বা পচন প্রক্রিয়া কি করতে পারি, স্টার্চ, সেলুলোজ, সুক্রোজ, এগুলা থেকে কি গ্লুকোজ পাবো। গ্লুকোজকে আবার কি ফার্মেন্ট করে আমরা ইথানল জ্বালানি পাবো, পাবো না? তাহলে এখানে ইথানলটা হচ্ছে জৈব জ্বালানি, যেটা নবায়নযোগ্য, কখনো শেষ হবে না। কিন্তু জীবাশ্ম জ্বালানিটা নবায়নযোগ্য নয়, এ কারণে এটা যদি খুব বেশি ব্যবহার করি তাহলে এটা শেষ হয়ে যাবে। এইখানকার অংশটার সেই আলোচনা এটাই আসছে। তাহলে প্রয়োজনের অতিরিক্ত। একটা কোয়েশ্চেন করি। বলো। স্যার জীবাশ্ম জ্বালানি তো হচ্ছে মানে জীবদেহ বা প্রাণীর দেহ, এগুলো হচ্ছে অনেকদিন মাটির নিচে চাপা পড়ে তাপ চাপ ইত্যাদি রাসায়নিক বিক্রিয়ার ফলে হচ্ছে তেল কয়লা গ্যাস হয়ে যায়। তো স্যার প্রতিনিয়ত হচ্ছে প্রাণী আর উদ্ভিদ তো মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে, তাহলে জীবাশ্ম জ্বালানি শেষ হওয়ার কি দরকার? আচ্ছা, জীবাশ্ম জ্বালানি তারপরেও শেষ হবে। এটা বলা হচ্ছে কি অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি যদি আমরা ব্যবহার করি। যদি এখন দেখো প্রত্যেকদিন যে পরিমাণে জীবাশ্ম জ্বালানি আমরা ব্যবহার করতেছি, আসলে ভূপৃষ্ঠের নিচে সেই হারে জীবাশ্ম জ্বালানি উৎপন্ন হচ্ছে না। ভূপৃষ্ঠের নিচে সেই হারে জীবাশ্ম জ্বালানি উৎপন্ন হচ্ছে না। ধরো জীবাশ্ম জ্বালানি গুলো কি একদিনে অনেক উত্তোলন করে অনেক কি পোড়ানো সম্ভব, কিন্তু সেই হারে জীবাশ্ম জ্বালানি তৈরি করা সম্ভব নয়। সম্ভব কি?
না স্যার। তাহলে এটা শেষ হয়ে যাবে। খেয়াল করো, ইট ভাটা, তারপর কলকারখানা, তারপর বিভিন্ন গাড়ি, তারপর এমনিতে কি আগুন জ্বালানো, জ্বালানি হিসাবে ব্যবহার করতেছি আমরা। তাহলে এর ফলে কি প্রত্যেক দিন বিলিয়ন বিলিয়ন গ্যালন মানে লিটার এই ডিজেল, পেট্রোল, গ্যাস এগুলো কি দহন হচ্ছে। তাহলে এই জন্য এদের দামও বাড়তেছে, কারণ প্রাপ্যতার তুলনায় চাহিদা বেশি, যার কারণে দাম বাড়তেছে। যদি চাহিদার তুলনায় প্রাপ্যতা বেশি হইতো তাহলে দাম কমে যাইতো। বুঝছো কি? আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে কি জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব। জ্বালানি বিশুদ্ধ না হলে কি সমস্যা হবে? অনু বলো দেখি, কথা নাই কেন জানি আজকে চুপ। আরেকবার কোশ্চেনটা। জ্বালানি বিশুদ্ধ না হলে কি কি সমস্যা হতে পারে? জ্বালানির মধ্যে যদি সালফার, নাইট্রোজেন এগুলো যদি থাকে তাহলে ওগুলো অক্সাইড উৎপন্ন হবে, সেগুলো আবার জলীয় বাষ্পে গিয়ে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন হবে, এখান থেকে অ্যাসিড বৃষ্টি হবে। এটা হচ্ছে মূল বিষয়, তাই না? অ্যাসিড বৃষ্টি হবে। তাহলে অ্যাসিড বৃষ্টি হলে এর প্রভাব কি? অ্যাসিড বৃষ্টির প্রভাব কি একটু জিম বলো। স্যার হচ্ছে অ্যাসিড বৃষ্টি হলে ওই যে জলাশয়ের পানির সাথে মিশে যাবে, তখন হচ্ছে আর কি মাছগুলো মারা যেতে পারে। আবার তো স্যার অ্যাসিড বৃষ্টি আর কি সমস্ত জীবগুলোর জন্যই আসলে মোটামুটি ক্ষতিকর। দালান কোটার উপরে পড়লে দালান কোটার কি ও স্যার হচ্ছে ক্ষয়প্রাপ্ত হবে, যে ভাস্কর্য থাকে কিংবা যে আমাদের আর কি দালান কোঠা ইমারত ওগুলা আসলে হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়, এভাবে আমাদের একটা ক্ষতি সাধিত হয়। অর্থনৈতিক ক্ষতি, ঐতিহ্যগত ক্ষতি, পরিবেশগত ক্ষতি সবই আছে, তাই না? জি স্যার। হয় সিনথিয়া বলো। স্যার আমি ঐশী। স্যার ঐশী। চর্মরোগ হয়। হ্যাঁ, যদি মনে করো কি প্রাণীর শরীরে অ্যাসিড বৃষ্টি হয়, তাহলে অ্যাসিড যদি পড়ে তাহলে ত্বকটা পুড়ে যাবে না? তাহলে ত্বকটা পুড়ে গেলে তো কি চর্মরোগ হবে নাকি? স্যার কেন পড়ে যাবে ওটা? কারণ হচ্ছে কি যে সালফুরিক অ্যাসিড, তীব্র অ্যাসিড, এটা ক্ষয়কারক পদার্থ। কি পদার্থ? ক্ষয়কারক না? হাতের পায়ে দেহে পড়লে কি পুড়ে যেতে পারে। তাহলে বৃষ্টির পানির সাথে পড়ে, তাহলে ওটা অনেক লঘু থাকে, ক্ষয়টা অনেক কম হয়, বোঝা যাবে না। তাহলে অ্যাসিড, তাহলে তারপরে ওই অ্যাসিড বৃষ্টি নিয়ে বেশি সময় কাজ করলে কি হবে? এগুলো পুড়ে গিয়ে খোসপাচড়া হতে পারে, ঘা হতে পারে, এরকম। আচ্ছা, আরেকটা বিষয়, আচ্ছা একটা হচ্ছে কি কেমিক্যাল ধোঁয়া। কেমিক্যাল ধোঁয়া কেন তৈরি হয়? হাবিবা বলো। স্যার কেমিক্যাল ধোঁয়া মানে রাসায়নিক মানে ধোঁয়া স্যার কেন তৈরি হয়? স্যার কলকারখানা তারপর হচ্ছে যানবাহন থেকে যে ধোঁয়াগুলা বের হয় সেগুলোতে হচ্ছে স্যার বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ, মানে হচ্ছে কার্বন, যেমন কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, তারপর হচ্ছে মিথেন, এসব থাকে। তো স্যার এগুলো একসাথে হয়ে বিষাক্ত ধোঁয়া তৈরি করে। এখানে এখানে ধোঁয়াটা কিন্তু আসলে ধোঁয়া না হয়ে এটা ধোঁয়াশা হওয়া উচিত। স্মোক শব্দ ব্যবহার করছে, এটা কি স্মোক? স্মোক একটা বিষয়, দেখো স্মোক মানে কি? ধোঁয়া। ধোঁয়া প্লাস কি ফগ মানে কি? কুয়াশা। কুয়াশা। আর এই দুটার সমন্বয়ে তৈরি হয় কি? স্মোক। ধোঁয়াশা।
এটাকে বলা হয় ধোঁয়াশা। বুঝছো কি? কলকারখানার আশেপাশে এরকম পরিবেশ, ঢাকা শহরে তো গেছিলাম, আকাশটা অনেকটা প্রায় কি ধোঁয়াশা আর ধোঁয়াশা। বেড়িবাঁধের ওখানে, হ্যাঁ স্যার স্যার আমি তো বেড়িবাঁধের ওখানে, যাইনি। হ্যাঁ না স্যার বেড়িবাঁধ আছে না, ওখানে নিঃশ্বাসই নেওয়া যায় না ভালোভাবে। হ্যাঁ, আরো বেশ কিছু তেজগাঁও এলাকা আছে যেগুলাতে শিল্প কলকারখানা বেশি, তারপর যেখানে তোমার কি ইট ভাটা অনেকগুলো বেশি থাকে, আকাশটা মনে হবে কি সবসময় মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন, আসলে আকাশে মেঘ নাই, ওগুলো ধোঁয়া। দেখা যায় যে রাতের বেলা আকাশে তারাও দেখা যায় না, এরকম। এই ফটোকেমিক্যাল ধোঁয়া তৈরি হয় আসলে। ঠিক আছে? আচ্ছা, এমনিতে ফটোকেমিক্যাল ধোঁয়ার বিভিন্ন উপাদান বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় সাধন করে। ওজোন স্তর ক্ষয় করলে আবার কি সমস্যা হবে? স্যার সূর্যের অতিবেগুনি রশ্মিটা হচ্ছে পৃথিবীতে আসবে, যার ফলে আমাদের চর্মরোগ সহ বিভিন্ন ধরনের সমস্যা হবে। আচ্ছা, হ্যাঁ, এই সমস্যাগুলোর মধ্যে যে সূর্যের অতিবেগুনি রশ্মি, সূর্যের আসলে অতিবেগুনি রশ্মি কয়েক প্রকার আছে। এর মধ্যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আছে। কি আছে? ক্ষতিকর অতিবেগুনি রশ্মি, ইউভি এ, ইউভি বি, ইউভি সি, এরকম ক্যাটাগরি আছে। বি সি এগুলা বেশ ক্ষতিকর। এগুলা যদি কি স্যার অতিবেগুনি রশ্মির মধ্যে কোনটা কি আমাদের উপকারে আসে? হ্যাঁ, কিরকম? আমাদের তো যে সূর্যের আলোটা আসে এগুলোতে কি দৃশ্যমান আলো, তারপরে ইউভি রশ্মি, দুইটারে মিক্সড আছে। আচ্ছা, আমি এখানে আসি। আচ্ছা, এখানে খেয়াল করো, ধরো এটা পৃথিবী, পৃথিবীর বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে মনে করো কি আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, ইত্যাদি আছে। আর স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে কি আছে, ওজোন স্তর আছে না? এটা কি ওজোন স্তর। পৃথিবীর চারপাশে কি আছে, ওজোন স্তরের একটা কি ওজোন স্তর আছে। এটাকে কি বলা হয় জানো? ওজোন স্তরকে কি বলা হয়? পৃথিবীর ছাদ। কি বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয়। তাহলে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি মনে করো আসে, তাহলে এই ক্ষতিকর অতিবেগুনি রশ্মির গুলোকে কি করে, এই ওজোন কি করে, শোষণ করে নেয়। ওজোন শোষণ করে কি হয়, শোষণ করে নেয়, যার কারণে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আর পৃথিবীতে পৃষ্ঠে আসতে পারে না। কিন্তু যদি ওজোন স্তর ক্ষয়, মনে করো ওজোন স্তর ক্ষয় হয়ে এখানে একটা বড় গর্ত তৈরি হচ্ছে, এই গর্তটা কিন্তু কি 1 মিটার 2 মিটার না, 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 500 কিলোমিটার এরকম কি ব্যাসের হচ্ছে কি বড় বড় গর্ত। ঠিক আছে? তাহলে এই গর্ত দিয়ে যখন সূর্যের আলো আসে, তখন তো কি হবে না, ক্ষতিকর অতিবেগুনি রশ্মিগুলো ওজোন স্তরে ক্ষয় শোষিত হচ্ছে না। তাহলে এটা কি পুরোপুরি ওজোন স্তর ভেদ করে পৃথিবী পৃষ্ঠে চলে আসতেছে। এই ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাবে কি হবে, ছোট ছোট যেগুলো অণুজীব আছে, ছোট ছোট অণুজীব গুলো মারা যাবে। ওই যে তেজস্ক্রিয় রশ্মি গামা রে কি করে, ব্যাকটেরিয়া ধ্বংস করে না? আচ্ছা, এরকম ক্ষতিকর অতিবেগুনি রশ্মিগুলো ছোট ছোট প্রাণীগুলোকে কি করবে, বংশবৃদ্ধি রোধ করে দিবে অথবা ওদেরকে মেরে ফেলবে। আবার আকাশে যে প্রাণীগুলো ভেসে বেড়ায়, তারা ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাবে থাকলে তাদের প্রজনন ক্ষমতা নষ্ট হবে, তাদের বংশবৃদ্ধি হবে না, একসময় তারা বিলুপ্ত হয়ে যাবে। ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাবে প্রাণীর প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে গেলে বন্ধ্যাত্ব সৃষ্টি হবে, বংশবৃদ্ধি হবে না, একসময় কি অনেক প্রাণী বিলুপ্ত হতে পারে। এরকম হচ্ছে, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর স্কিন ক্যান্সার হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে। এরকম ক্ষতিকর অতিবেগুনি রশ্মির অনেকগুলো কি প্রভাব আছে, ক্ষতিকর প্রভাব, এগুলো দেখে নিও। রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব,
তাহলে গ্লোবাল ওয়ার্মিং এগুলো তো জানো, গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস গ্যাস কি কি আছে সঞ্চিতা বলো? জি স্যার। গ্রিন হাউস গ্যাস কি কি আছে? তো স্যার কার্বন ডাই অক্সাইড আর যে গ্যাসগুলো ভারী, যেমন জলীয় বাষ্প কিন্তু হচ্ছে কি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী। জলীয় বাষ্প, ভ্যাপার। মিথেনও তো আছে, জলীয় বাষ্প। মিথেনও আছে, রাইট। কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড নয় স্যার বায়োলজি সিএফসি আছে, সিএফসি। HCFC আছে। এই সিএফসি না, সিএফসিটা ক্ষতিকর। এগুলো একটু মাথায় রাখলেই হবে। আরো নাইট্রোজেনের অক্সাইড আছে, সালফারের অক্সাইড আছে। ওজোন, ওজোনও হচ্ছে কি নিজেও গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, তাহলে এগুলো একটু মাথায় রাখবা। এই যে এখানে বলে দেয়া আছে, এসব গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে ওজোন স্তরের পুরুত্ব কমিয়ে দিচ্ছে। বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্যের আলো ছাঁকুনি হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ছাঁকুনি। তার মানে ক্ষতিকর। সূর্যের আলোতে অতিবেগুনি রশ্মি থাকে যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর, এমনকি ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে। ওজোন স্তর এক অতিবেগুনি রশ্মিকে পৃথিবীকে আসতে বাধা দেয়, শোষণ করে নেয়, থেকে শুধু কি উপকারী রশ্মিকেই আসতে দেয়। ওকে, আচ্ছা। তাহলে এই জন্য ওজোন স্তরকে পৃথিবীর ছাদ বলে। ইথানল জ্বালানি হিসেবে ব্যবহার। তাহলে এইখানে ওই বিষয়টাই আছে যে ইথানল হচ্ছে ইথাইল অ্যালকোহল, রাসায়নিক সংকেত এগুলো জানো। জীবাশ্ম জ্বালানি যেমন কেরোসিন, ডিজেল, পেট্রোল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলা ইথানলকে পোড়ালেও তাপ উৎপন্ন হয়। তাহলে এগুলাকে পোড়ালে যেমন তাপ উৎপন্ন হয়, ইথানল পোড়ালেও তাপ উৎপন্ন হয়। তাই জীবাশ্ম জ্বালানির মতো ইথানলকেও তাপ ইঞ্জিনে ব্যবহার করে কারখানা, গাড়ি, বিমান, জাহাজ প্রভৃতি চালানো যেতে পারে। এখন এটা নিয়ে বেশ গবেষণা চলছে। আগের যে ডিজেল ইঞ্জিন আছে, পেট্রোল ইঞ্জিন আছে, এগুলাকে এখন মডিফাই করে ইথানল ইঞ্জিনে রূপান্তরের চেষ্টা চলছে। এমনকি আস্তে আস্তে কি পেট্রোল ডিজেলের সাথে কি করা হচ্ছে, ইথানল মিক্সড করে চালানো হচ্ছে। যে উত্তর আমেরিকা সহ অনেক দেশে জীবাশ্ম জ্বালানির সাথে ইথানলকে মিশিয়ে তাপ ইঞ্জিনে ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সব গাড়িতে পেট্রোলের সাথে শতকরা 10 ভাগ ইথানল মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কত ভাগ? 10 ভাগ। তার মানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ওখানে, পেট্রোল ডিজেল এগুলোর ব্যবহার 10 ভাগ কমে গেছে। তাই আমরা যত ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করব, ততই জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমবে। যাই হোক, এগুলা তোমরা পড়ছো, তোমাদের কি মনে আছে? আচ্ছা, মনে করো এস্টার্স এর যদি কি ফার্মেন্টেশন করানো যায়, আর্দ্র বিশ্লেষণ করানো যায়, তাহলে কি তৈরি হয়? সুক্রোজ। সুক্রোজের যদি আর্দ্র বিশ্লেষণ করা যায় তাহলে কি তৈরি হবে? গ্লুকোজ। গ্লুকোজের যদি ফার্মেন্টেশন করা যায় তাহলে কি তৈরি হবে? ইথানল প্লাস কি কার্বন ডাই অক্সাইড। এইগুলাতে বিভিন্ন এনজাইম কাজ করে। এনজাইম গুলোর নাম মনে আছে তোমাদের? না স্যার। এনজাইম গুলোর নাম মুখস্থ করবা। তোমাদের জৈব রসায়নে শেষের দিকে একটা কোশ্চেন দেয়া আছে না? স্যার এনজাইমগুলোকে আপনি লিখে দিছিলেন? হ্যাঁ, লিখে দেওয়া হয়েছিল। গ্লুকোজ থেকে ইথানল তৈরি করতে কি জাইমেজ ব্যবহার এনজাইম কাজ করে। কোন এনজাইম? জাইমেজ। সুক্রোজ থেকে গ্লুকোজে পরিণত হবে কি
ম্যালটেস এনজাইম কাজ করে। আর স্টার্চ থেকে গ্লুকোজে পরিণত হতে কি ডায়াস্টেস নামক এনজাইম কাজ করে। মুখস্থ করে ফেলবা, ডায়াস্টেস, ম্যালটেস, তারপর কি জাইমেস। স্যার এটার কোয়েশ্চেনটা তাহলে কি হবে? কোশ্চেন, জি স্যার। তাহলে উদ্দীপকের প্রক্রিয়ায় কিভাবে জৈব জ্বালানি উৎপন্ন করা যায়, বিক্রিয়া সম্পূর্ণ করো। বিক্রিয়াটা দেখাইতে হবে, স্টার্চের সংকেত, সুক্রোজের সংকেত, গ্লুকোজের সংকেত দিয়ে বিক্রিয়াগুলো সম্পূর্ণ করা লাগতে পারে, 1 নম্বর। 2 নম্বর, উদ্দীপকের বিক্রিয়াটির কি গুরুত্ব বিশ্লেষণ করো। তার মানে ইথানল যে প্রোডাক্ট প্রডিউস করতেছি আমরা, স্টার্চ, গ্লুকোজ, সুক্রোজ ভেঙে, তাহলে এই ইথানল তৈরি করে আমরা কি করব? তাহলে ইথানলের গুরুত্ব তুলে ধরতে হবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, আজকে ওগুলা তোমরা একটু দেখে নিও। আজকে আমরা আমাদের মূল আলোচ্য বিষয় কি শুরু করার কথা? তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক স্যার কোষ, আমার আগের একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আপনি একটা হোমওয়ার্ক দিছিলেন, ওখানে বলছিলেন যে হচ্ছে N2 মানে নাইট্রোজেনের হচ্ছে দহন বিক্রিয়া। অক্সিজেন যদি স্যার দহন করা হয় তাহলে NO উৎপন্ন হয়। 2NO। জি স্যার। এই তারপর N নাইট্রোজেনের সাথে স্যার অক্সিজেন কতটা বন্ধন দ্বারা যুক্ত, আর এটার মান স্যার বইয়ে দেওয়া নেই। আচ্ছা, গুড। আচ্ছা, তাহলে এটার মানটা বইয়ে দেয়, নাইট্রোজেন অক্সিজেন বন্ধন শক্তির মান দেয়া নাই, তাই না? আচ্ছা, গুড। না। এখানে একটা নাইট্রোজেন বন্ধন শক্তির মান কত? ত্রিবন্ধন না? বন্ধন শক্তির মান জি কত? স্যার। 900 কত দেয়া আছে? 943। 43 না কত? স্যার 46। 46, সমস্যা নেই। তারপর অক্সিজেন বন্ধন শক্তি তো দেয়া আছে কত? 498। আচ্ছা, এই বিক্রিয়া ডেলএইচ এর মান দেখবা যে দেয়া আছে বইয়ে, প্লাস 180। প্লাস কি 180 কিলোজুল দেয়া আছে না বইয়ে? এখানে হচ্ছে 2, এটা নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেনের যোজনী এখানে 2। নাইট্রোজেন অক্সিজেন দ্বিবন্ধন, নাইট্রোজেন অক্সিজেন দ্বিবন্ধন দেয়া আছে না বইয়ে? যদি দেয়া না থাকে এটার থেকে এটার মানটা বের করা যাবে তো? জি স্যার, পারবো এখন। ওকে, আচ্ছা। আর কারো কোনো সমস্যা? কাজগুলো কি সাবমিট করছো তোমরা? হোমওয়ার্ক সাবমিট করবা। আচ্ছা, দেখ, তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে? চুপচাপ আছো কে? স্যার সংজ্ঞাটা তো এখন আপাতত ভুলে গেছি, একটু দেখতে হবে। স্যার আচ্ছা, যে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায় তাকে হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ বলে। গুড। তাহলে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পরিণত করা যায়, আবার কি বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা যায় না? জি স্যার। আচ্ছা, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিকে অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। তড়িৎ রাসায়নিক কোষে একই বা দুইটি ভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে দুইটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড আংশিক ডুবানো থাকে, অথবা দণ্ড দুটিকে একটি ধাতব তার দিয়ে সরাসরি বা ব্যাটারির মাধ্যমে সংযোগ দেওয়া হয়। কোষের মধ্যে ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ডকে তড়িৎদ্বার বা ইলেকট্রোড বলে। এগুলো জানো তোমরা। আমাদের মূল বিষয় হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ 2 প্রকার। কয় প্রকার? তড়িৎ রাসায়নিক কোষ কয় প্রকার? স্যার 2 প্রকার। কি কি? স্যার একটা তড়িৎ বিশ্লেষ্য আর একটা গ্যালভানিক। তড়িৎ বিশ্লেষ্য কোষ আর গ্যালভানিক কোষ। গুড।
তড়িৎ বিশ্লেষ্য কোষে কোনটা হয়? আচ্ছা, আমাদের মোবাইলের ব্যাটারিটা এটা কি ধরনের কোষ বলো তো? তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য না গ্যালভানিক কোষ? গ্যালভানিক না? এটা গ্যালভানিক কোষ। গুড, এটা গ্যালভানিক কোষ। বাট মোবাইলের ব্যাটারিটা যখন চার্জ করি তখন এটা কি হয়? তখন স্যার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। মাথায় রাখবা। তাহলে এটা একটা গ্যালভানিক কোষ। প্রকৃতপক্ষে এটা কি করে? গ্যালভানিক কোষ। রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, কিন্তু এটা হচ্ছে চার্জেবল। রিচার্জেবল হচ্ছে কি? গ্যালভানিক কোষ, উভমুখী কোষ। এই গ্যালভানিক কোষ আবার কি দুই প্রকার। গ্যালভানিক কোষ কয় প্রকার? দুই প্রকার। একটা কি রিচার্জেবল, তার মানে কি উভমুখী, উভমুখী বিক্রিয়া হয়, যেটা রিচার্জেবল। আরেকটা কি আছে একমুখী, যেটা রিচার্জ করা যায় না। আচ্ছা, একমুখী গ্যালভানিক কোষের একটা উদাহরণ বলো তো। ড্রাই সেল। ড্রাই সেল। গুড। তাহলে এই ড্রাই সেলকে বলা হচ্ছে কি? ড্রাই সেল। আর উভমুখী একটা কি গ্যালভানিক কোষের উদাহরণ বলো। ওই তো মোবাইলেরটাই না? মোবাইলের ব্যাটারিটার নাম কি? একটা নাম আছে। মোবাইলের ব্যাটারিটার নাম হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি না? লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি। আর একটা উভমুখী কোষের উদাহরণ দাও। অটোর ব্যাটারিটা কি? লেড সঞ্চয়ী কোষ। অটোর ব্যাটারিগুলোর নাম কি? লেড সঞ্চয়ী কোষ। নামগুলো মনে রাখো, কারণ এটার তো কি একটা এমসিকিউ আছে। লেড। আচ্ছা স্যার, ইলেকট্রিক চার্জার গুলা হয় না? হ্যাঁ হবে, লেড সঞ্চয়ী কোষ। ইলেকট্রিক চার্জারের ভিতরে যে ব্যাটারিটা থাকবে সেটা হচ্ছে কি? উভমুখী কোষ। আর একটা নিকেল সঞ্চয়ী কোষ আছে, নিকেল সঞ্চয়ী কোষ। তাহলে লিথিয়াম আয়ন ব্যাটারি, লেড আয়ন ব্যাটারি, নিকেল সঞ্চয় কোষ, নিকেল স্টোরেজ ব্যাটারি, এগুলো উভমুখী কোষ। আর ড্রাই সেল বা আমাদের কি শুষ্ক কোষ, এটা হচ্ছে একমুখী। উভমুখী কোষগুলোর আরেকটা নাম হচ্ছে কি? একমুখী কোষের উদাহরণ যেটা এক প্রকোষ বিশিষ্ট হবে সেটার নাম লেগল্যান্স কোষ। নামটা তো পড়ছো, লেগল্যান্স কোষ, মনে রাখবা, লেগল্যান্স কোষ। আর উভমুখী কোষগুলো যেগুলো দুইটা প্রকোষ থাকে তাদের আরেকটা নাম হচ্ছে ড্যানিয়েল কোষ। এটা কি বুঝছো? তাহলে প্রকোষ্ঠ যদি একটা থাকে সেটা লেগল্যান্স, প্রকোষ্ঠ যদি দুইটা থাকে সেটা হবে কি? ড্যানিয়েল। আচ্ছা, যেমন আমরা প্রকারভেদটা একটু জেনে নিলাম। আচ্ছা, একটা কোষ গঠনে কি কি লাগে? একটা তড়িৎ রাসায়নিক কোষ গঠনে কি কি লাগবে? সিমি বলো। প্রথমে তো স্যার হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, মানে হচ্ছে তড়িৎদ্বার লাগবে। তারপরে হচ্ছে তারপর নির্দিষ্ট দ্রবণ লাগবে না? তড়িৎদ্বার। 2 নম্বর হচ্ছে কি? তড়িৎ বিশ্লেষ্য। ও, তড়িৎ বিশ্লেষ্য, হ্যাঁ। এই দুটো হচ্ছে আমাদের মূল উপাদান, তড়িৎদ্বার আর তড়িৎ বিশ্লেষ্য। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেল গঠন করতে লাগবে কি? একটা ইলেকট্রোড। এটাকে কি বলা হচ্ছে? ইলেকট্রোড বা তড়িৎদ্বার। আর তড়িৎ বিশ্লেষ্যটা কি? ইলেকট্রোলাইট। তাহলে ইলেকট্রোড আর কি? ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট মাথায় রাখবা।
এখন এই যে তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষ্য এরা কি ধরনের পদার্থ? বৈদ্যুতিক ধর্মের দিক থেকে এরা কি ধরনের পদার্থ? পদার্থ তড়িৎ প্রবাহের উপর ভিত্তি করে কয় প্রকার? তড়িৎ পরিবাহী ধর্মের উপর ভিত্তি করে পদার্থ 3 প্রকার। এক, সুপরিবাহী। 2 কি? অর্ধপরিবাহী আর পরিবাহী। পরিবাহী বা অর্ধপরিবাহী। সুপরিবাহীটাই অর্ধপরিবাহী। আর একটা কি? 3 নাম্বার কি? অপরিবাহী। পরিবাহী। আচ্ছা, তাহলে আমাদের বৈদ্যুতিক কোষের ক্ষেত্রে আপাতত শুরু করবো এখন। সবাই বলো তো দেখি। আচ্ছা, সুপরিবাহী পদার্থ বা পরিবাহী পদার্থ আবার কয় প্রকার? এটা কত প্রকার? 2 প্রকার। কি কি? সেই ইলেকট্রনীয় একটা হচ্ছে ইলেকট্রনীয় হ্যাঁ তড়িৎ বিশ্লেষ্য আর ইলেকট্রনীয়। তাহলে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। ধাতব পরিবাহীটার নাম আরেকটা ইলেকট্রনীয় পরিবাহী। উদাহরণ কি? উদাহরণ কি? ধাতব স্যার পরিবাহী সকল ধাতু। সকল ধাতু আর কি? কার্বন। তাহলে সকল ধাতু আর গ্রাফাইট। কার্বন বলতে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী বা এটাকে কি বলা হয়? ধাতব পরিবাহী। তাহলে কার্বনটা ধাতু নয় বলে এটাকে কি সাধারণ নাম দেওয়া হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। 2 নাম্বার কি? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, ইথানল তড়িৎ বিশ্লেষ্য না তড়িৎ অবিশ্লেষ্য? ঐশী বলো, ইথানল তড়িৎ বিশ্লেষ্য না তড়িৎ অবিশ্লেষ্য? স্যার স্যার তড়িৎ বিশ্লেষ্য গলিত মাত্র বিভক্ত। বলো। স্যার তড়িৎ বিশ্লেষ্য নয়। কেন নয়? স্যার ইথানলকে তো গলানো যায় না। কি কয়? ইথানল গলানো যায় না? ইথানল তো সাধারণ অবস্থায় তরল পদার্থ। ইথানল তো কঠিন করা যায় না। ইথানল তো তরল পদার্থ, এটা গলাবা কেন? অনু বলো, ইথানল তড়িৎ বিশ্লেষ্য না তড়িৎ অবিশ্লেষ্য? ইথানল তো বিদ্যুৎ পরিবহন করে না। কেন করে না? একটু ফাস্ট বলো। অন্য কে বলতে পারবা ইথানল তড়িৎ পরিবহন করে না কেন? স্যার আমি জানি না এটা। অন্যরা? সিনথিয়া, হাবিবা? আচ্ছা, মনে রাখো। বলো। স্যার বলো। আচ্ছা শোনো, যারা দ্রবণে আয়নিত হয়, ইথানল তো আয়নিত হয় না। রাইট, দ্রবণে যারা আয়নিত হয় তারা তড়িৎ বিশ্লেষ্য। আয়নিত যারা হয়, তাহলে দ্রবণে, সেটা জলীয় দ্রবণ হোক গলিত দ্রবণ হোক, তাহলে জলীয় অথবা কি গলিত দ্রবণে যারা আয়নিত হয় তারা তড়িৎ বিশ্লেষ্য, যারা আয়নিত হয় না তারা তড়িৎ বিশ্লেষ্য নয়। তাহলে অনেক কঠিন পদার্থ আছে, যেমন কঠিন পদার্থের মধ্যে কি কি আছে? আয়নিক যৌগগুলো সবাই কঠিন পদার্থ। তাহলে এরা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, আয়নিক যৌগ। কিন্তু জলীয় দ্রবণে এরা আয়নিত হয়ে ক্যাটায়ন অ্যানায়নে ভাগ হয়ে যায়, মুক্ত আয়ন তৈরি করে। তাহলে এই মুক্ত আয়ন যারা তৈরি করে জলীয় দ্রবণে বা গলিত দ্রবণে, তারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ।
আচ্ছা, অনেক কঠিন পদার্থ আছে যারা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন না করলে জলীয় বা গলিত দ্রবণে আয়নিত হয়, মুক্ত আয়ন তৈরি করে, তারা তড়িৎ বিশ্লেষ্য। আবার কতগুলো তরল পদার্থ আছে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড, বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য না অতড়িৎ অবিশ্লেষ্য? স্যার অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য কেন? বিশুদ্ধ কারণ স্যার এটা তো আয়নিত করা হয়নি, মানে অবস্থায় আয়নিত থাকে না। নয়। আয়নিত অবস্থায় থাকে না, কিন্তু এর জলীয় দ্রবণ জলীয় দ্রবণে H+ আর OH- ইয়া থাকে, আয়ন থাকে, এই কারণে এটা তড়িৎ পরিবহন করতে পারে। OH কেন এখানে? SO4 H+ SO4 2- আর SO4 2- সালফেট আয়ন। হ্যাঁ, পানি আয়নিত হলে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। তাহলে এরকম যারা জলীয় দ্রবণে মুক্ত আয়ন তৈরি করে অথবা বিশুদ্ধ অবস্থায় মুক্ত আয়ন তৈরি করে, তারাই কি, বা গলিত দ্রবণে কি করে, মুক্ত আয়ন তৈরি করে, আয়নিত হয়, তারা তড়িৎ বিশ্লেষ্য। আর ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী গুলোর মধ্যে বিশেষ বৈশিষ্ট্য কি বলতো? এরা বিদ্যুৎ পরিবহন করে কেন? স্যার কারণ এদের মুক্ত ইলেকট্রন আছে। গুড, তাহলে এদের থাকতে হবে মুক্ত ইলেকট্রন, আর তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে থাকতে হবে কি, মুক্ত আয়ন। আয়ন। আচ্ছা, ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে আরেকটা পার্থক্য বলতো, কে বলতে পারবা? এগুলা কিন্তু পড়ানো হয়েছিল বলে আমি একটু জাস্ট তোমাদের রিভিউ করতেছি আর কি। ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আর কি পার্থক্য আছে? জিম, সিমি, সিনথিয়া, পার্থক্য মনে নাই? স্যার স্যার একটা বিদ্যুৎ মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বিদ্যুৎ পরিবহন করে আর হচ্ছে ধাতব পরিবাহী করে না। কয় এগুলো তো দেয় আমি হলো কি বিদ্যুৎ। বলতেছি? স্যার রাসায়নিক পরিবর্তন তড়িৎ বিশ্লেষণের Good. ক্ষেত্রে ঘটে আর ইলেকট্রনীয় পরিবাহী ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন রাসায়নিক ঘটে না। পরিবর্তন ঘটে না, এটা একটা পার্থক্য। তাহলে তড়িৎ বিশ্লেষ্যের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখা যায় অন্য রাসায়নিক পদার্থে পরিণত হয়, কিন্তু ধাতব পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হলে ধাতব পরিবাহীর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। বোঝা গেছে তোমাদের? এগুলো সব এখানে দেয়া আছে। তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে, গ্যালভানিক কোষ কাকে বলে, এগুলো পড়ে নেবা। বিদ্যুৎ পরিবাহী পদার্থ দুই প্রকার, তাহলে একটা হচ্ছে কি ইলেকট্রনীয় পরিবাহী আর একটা তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য আবার তড়িৎ বিশ্লেষণ ক্ষমতার উপর ভিত্তি করে কয় প্রকার? দুই প্রকার না, কি কি? একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র আর দুই নম্বর হচ্ছে কি মৃদু। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য না মৃদু? স্যার মৃদু। কেন? স্যার এটা হচ্ছে পানির সঙ্গে কে বলতে পারবে বলো? মূল কারণ হচ্ছে মৃদু মানে কি, মৃদু যেহেতু বলে ফেলছো তার মানে মৃদু মানে কি জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়, সম্পূর্ণ আয়নিত হয় না। তাহলে জলীয় দ্রবণে যারা বা গলিত দ্রবণে যারা কি হয়, আংশিক আয়নিত হয়। সম্পূর্ণ আয়নিত না হলে কি আংশিক আয়নিত হয়। আংশিক আয়নিত হওয়ার বিষয়টা আমরা কিভাবে দেখাবো? এভাবে, উভমুখী তীর দ্বারা। এ কিউ উভমুখী তীর। তাহলে
অ্যামোনিয়াম আয়ন aqueous প্লাস কি হাইড্রোক্সাইড আয়ন aqueous। এটা কি বুঝছো? আর তীব্র তড়িৎ বিশ্লেষ্যটা কি হবে? সম্পূর্ণরূপে আয়নিত হবে, 100% আয়নিত থাকবে, aqueous জলীয় দ্রবণ। তাহলে এটা আয়নিত হয়ে কি তৈরি হবে? সোডিয়াম আয়ন প্লাস কি হাইড্রোক্সিল আয়ন aqueous। তারপর HCl জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়, নাইট্রিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড। এটা কি বোঝা গেছে তোমাদের? জি স্যার। তীব্র অ্যাসিড কোনগুলো, তীব্র ক্ষার কোনগুলো, কোনগুলো কি স্যার এগুলো লিখে দিচ্ছেন। লিখে দিছিলাম, ওগুলো আবার পড়ে নিবা, হতে জি পারবে স্যার। না? তাহলে তড়িৎ বিশ্লেষ্য এই যে যারা গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিত অবস্থায় থাকে এবং এদের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করলে রাসায়নিক পরিবর্তন ঘটে, তাহলে এগুলা কি আয়নিক যৌগগুলো হতে পারে, কিছু পোলার সমযোজী যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে এগুলোর উদাহরণগুলো আবার পড়ে নিবা। তীব্র তড়িৎ বিশ্লেষ্য যারা সম্পূর্ণরূপে কি আয়নিত অবস্থায় থাকে, আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য যারা সম্পূর্ণ অবস্থায় আয়নিত থাকে না, খুব অল্প পরিমাণে আয়নিত থাকে। তড়িৎদ্বার ধাতব পরিবাহীগুলো কি তড়িৎদ্বার হিসেবে কাজ করে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষের মধ্যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহীকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয়, এদেরকে কি বলা হচ্ছে তড়িৎদ্বার। তড়িৎ রাসায়নিক কোষে একটি তড়িৎদ্বার কোন পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ এ তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে, আর অপর তড়িৎদ্বারে ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে, এ তড়িৎদ্বারে বিজারণ ঘটে। যে তড়িৎদ্বারে জারণ ঘটে তাকে কি বলা হয়? জারণ তড়িৎদ্বার বা অ্যানোড। আর যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে তাকে বিজারণ তড়িৎদ্বার বা ক্যাথোড বলে। তাহলে তড়িৎদ্বার দুই প্রকার, জারণ তড়িৎদ্বার বা অ্যানোড, বিজারণ তড়িৎদ্বার বা ক্যাথোড। এগুলো পড়ে ফেলবা। নেক্সট দিন আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ বিশ্লেষণের কৌশলগুলো আলোচনা করব। ওকে, আজকে এই পর্যন্তই থাক।